ভেতরে চলো বড় বেমনি। রঞ্জিনী, 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 এসো এসো, ভেতরে এসো। তুই এসে গেছিস। ওরে ওরে বাবা, শেষ পর্যন্ত তুই এসে গেছিস বল। আমি তো ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম, পুজোটা তোকে ছাড়া আমি কি করে কাটাবো। আমার যে কি শান্তি হচ্ছে রঞ্জিনী, আমার যে কি শান্তি। ফিরকি তাহলে নিজে গিয়ে ক্ষমা চেয়ে রঞ্জিনীকে ফিরিয়ে নিয়ে এলো। দ্যাটস কমেন্ডেবল। এতটা এক্সাইটেড হয়েও না ভাস্করদা। এটাও তো হতে পারে যে রঞ্জিনীকে এই বাড়িতে ফিরিয়ে আনাটা ফিরকির একটা চাল। ফিরকি, লেটস গো। কিন্তু রেহান বাবু, আমরা যাব কোথায়? কেন? আমি তো তোমার সঙ্গে এখন খেলবো। এই কি রিহান, ফিরকি কি বৌদি বলো? ধুর, তুমিও না বলতি, ফিরকি তো আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডকে তো নাম ধরেই ডাকে। হ্যাঁ, ডাকবে ডাকবে ডাকবে, নাম ধরে ডাকবে, বেশ করবে বেশ করবে। কিন্তু দাদু ভাই, আমাকে একটা কথা বলো দেখিনি, তুমি একা কেন? তোমার দাদা কই? দাদাকে তুমি কোথায় পাবে? দাদা তো বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। আর পুজোর সময় সে কি বাড়িতে থাকে? তাই তো, তাই তো, সে তো এখন মস্ত বড় হয়ে গেছে। তাহলে ফিরকি, মাথা তোমাকে নোয়াতেই হলো। তা তুমি ঠিকই বলেছো ঠাম্মি, তবে একটু পার্থক্য আছে। কারোর হুকুমে না, আমি নিজের ইচ্ছেই মাথা নুয়েছি। অবশ্য তুমি ভাবতে পারো আমি বোধহয় হেরে গেছি, কিন্তু এই যে তুমি এত মিষ্টি করে হাসলে, এতেই তো আমার জয় হলো বলো। বাংলায় একটা কথা আছে, ভাঙবে তবু মচকাবে না। রেহান, আসো। ঠাম্মি তোমাকে আবার কথা শোনাচ্ছিল তাই না ফিরকি? এসব কথা ছাড়ো না তুমি। দেখো, সংসারে থাকতে গেলে এইসব একটু হতেই থাকে। তা রেহান, তোমার পুজোতে কটা জামা কাপড় হলো তুমি তো আমাকে কিচ্ছু বললে না? আমার তো 6টা জামা কাপড় হয়ে গেছে, কিন্তু দাদার জানো তো 4টে হয়েছে। ওর দিয়ে 2টো আমার বেশি। কি মজা! রঞ্জিনী দি, ভালো আছে তো? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। আর যেটুকু যা খারাপ দেখছো সেটুকু দূর হয়ে গেলে ভবিষ্যতে আরো ভালো থাকবো। হেসে নাও ফিরকি, প্রাণ খুলে হেসে নাও। তোমার এই হাসি এবার কান্নায় বদলে যাবে। খাল কেটে তুমি যে কত বড় কুমির ডেকে আনলে তুমি নিজেও জানো না ফিরকি। পুলিশ যে বারবার গন্ধ শুকে এখানে আসছে, ব্যাপারটা তাহলে মিথ্যে নয়, ওই জায়গাটাই হলো ওদের আসল ঠেক। আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছে, রোজি একটা এরকম ব্যাপারের সাথে জড়িয়ে আছে। ছি, শেষে কিনা এতটা নিচে নামতে পারলো।
এরকম একটা নোংরা ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেললো। আজ ওদের জন্য আমাদের সবাইকে বদনাম হতে হয়। না রানী, আমরা কিন্তু নিশ্চিতভাবে এখনো জানি না যে রোজি এই ব্যবসাটার সাথে আছে, তো কারোর নাম নেওয়াটা ঠিক হবে না। কিন্তু রোজি যদি সত্যি ওই ব্যবসাটার সঙ্গে জড়িয়ে থাকে, বাড়ি ঘর তো দূরে থাক, আমি ওর মাথার ছাদটাই কেড়ে নেবো। দেখিস তোরা, ওর জায়গা হবে গারদে। আমার তো এই মুস্কানটার জন্য খারাপ লাগছে। বেচারে নিজের অজান্তে কেমন একটা খারাপ জিনিসের সঙ্গে জড়িয়ে পড়লো। এইভাবে চলতে দিলে হবে না লক্ষ্মী, কিছু একটা করতে হবে আমাদের। আমার মনে হয় মীনাক্ষীদিকে সমস্তটা জানানো উচিত। বিশেষ করে ওনার দেওয়া ওই তুলোর পুতুলটা রোজি যে নিজের কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটা তো ওনারও জানা উচিত। উনিই না বড় মুখ করে রোজিকে এই বাড়িতে আবার তুলে এনেছেন। না না রানী, এখনই মীনাক্ষীদিকে কিছু বলাটা ঠিক হবে না। কে জানে, রোজি হয়তো কোনো উল্টো চাল চালবে, মীনাক্ষীদি আমাদের ভুল বুঝে বসবে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তার থেকে উচিত আমাদের এই দশমী পর্যন্ত অপেক্ষা করা। দশমী পর্যন্ত অপেক্ষা করে কোনো লাভ হবে? রানী, তুই বুঝতে পারছিস না, এখন যদি আমরা পুলিশকে খবর দিই, ওই চুনোপুটিরা ধরা পড়বে, রাঘব বলেরা পার পেয়ে যাবে। কিন্তু ওই দশমীতে যে অ্যাকশনের কথাটা বললো না, ওরা শুনলি না? সেই সময় যদি আমরা পুলিশকে খবর দিই, চুনোপুটি তো ধরা পড়বে, রাঘব বলেরাও ধরা পড়বে। আর ওইটাই হবে ওদের ধরার একমাত্র সুযোগ। আর মীনাক্ষীদের সাথে কিভাবে কথা বলবো সেটা আমি দেখছি। আর শোন, এই কদিন কিন্তু মুস্কানকে একটু চোখে চোখে রাখিস। যতটা সম্ভব রোজির খপ্পর থেকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। ডুব দে রে মনে দুর্গা বলে, মন সায়রের গভীর জলে। ডুব দে রে মনে দুর্গা বলে, মন সায়রের গভীর জলে। মন সায়র কি শূন্য হবে অতল জলে ধন না পেলে? মন সায়র কি শূন্য হবে অতল জলে ধন না পেলে? অতল জলে হে ধন না পেলে দেখবি কত রত্ন মানিক, দেখবি কত রত্ন মানিক খেলছে রে তোর চোখের জলে। মন সায়র কি শূন্য হবে? চোখের জলে কৃষ্ণ কাঁদে, বাপের বাড়ি ফিরবে বলে। সেই দুঃখেতে কাঁদলো উমা, সেই দুঃখেতে কাঁদলো উমা। তার পূজা কি রইল বাকি? জগধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি? বসন্তে বসন্ত বলে বাসন্তী মা ডাকিনি তো। অকালে তোর বোধন করে দুর্গা দুর্গা পূজারত। মন সায়র কি শূন্য হবে? মন সায়র কি শূন্য হবে? গাইলে? ও বাবা, ভাল লেগেছে নাকি? ঝক্কাস। আচ্ছা নন্দিনী, আমি একটু চেঞ্জ করে আসছি, কেমন? আমি একটু চেঞ্জ করে আসছি। বাবা যে এত সুন্দর গান গাইতে পারতেন জানতামই না। সত্যি নীলাদ্রি,
বাবার গান শুনে মনে হলো না অন্য কোনো একটা পৃথিবীতে চলে গেছে, মনটা আনন্দে ভরে গেল। আরে ফিরকি, অষ্টমীতে বাবার গান আমাদের পুজোর অন্যতম সেরা অ্যাট্রাকশন, সেটা তো আমি বুঝতেই পারছি। বহুদিন পরে এত দরাজ গলায় গান গাইতে শুনলাম ভাস্করকে। আমি এক্সপেক্ট করিনি এত গম্ভীর ছিল সারাক্ষণ। আসলে ড্যাড না অনেকটা নারকোলের মতো, নারকোল ভেঙে গেলে যেমন জল বেরিয়ে আসে, সেরকমই ড্যাডের গলা থেকে এরকম সুর বেরিয়ে আসে। তাই তাই? বাহ নীলাদ্রি, কি দারুণ উপমা দিলে, মনটা না ভরে গেল। বাড়ি শুদ্ধ সকলকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে, দেখেছিস? দেখছি মা, সবই দেখছি। তারপর তো চিন্তার কিছু নেই। এ বাড়ি যখন আমি ছেড়েছিলাম অনেক ভাবনা চিন্তা করে ছেড়েছিলাম, আর আজ ফিরে এসেছি সেটাও অনেক ভেবে চিন্তে। খুব শিগগিরই ফিরকি আমার সঙ্গে শত্রুতা করার ফলটা টের পাবে। এটা একটু মিলিয়ে নে। আসবো ম্যাডাম? ও হ্যাঁ, আসুন। সরি আপনাদের ডিস্টার্ব করলাম। না না, বলুন। আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাকে এখানে আসতে হলো। আর লক্ষ্মী দেবী যখন এখানে আসেন তখন আমার মনে হয় খবরটা ওনাকে জানানো দরকার। আপনি কি বাই এনি চান্স ওই মাদক পাচারের ব্যাপারে কথা বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখুন ম্যাডাম, আমাদের কাছে বেশ কিছুদিন ধরে এই বস্তির ব্যাপারে খবর রয়েছে। পাকাপোক্ত প্রমাণ এখন আমরা কিছু পাইনি, কিন্তু গোপন সূত্র থেকে আমরা জানতে পেরেছি এখানকার কিছু হিজড়ে এই ব্যবসাটা চালাতে সাহায্য করছে। দেখুন, আপনার আগে আরেকজন অফিসার এসেছিলেন লক্ষ্মীদের অ্যারেস্ট করার জন্য। আমি এদের খুব ভালোভাবে চিনি। এরা গরিব হতে পারে, হয়তো একটু কর্কশ, কিন্তু এরকম কাজ এরা কখনো করবে না। আর ওরা যাতে বিপথে না যায় সেই ব্যবস্থা করতেই তো আমার এখানে আসা। না না ম্যাডাম, আপনি কিন্তু ভুল বুঝছেন। আমি লক্ষ্মী দেবীকে ব্যক্তিগতভাবে চিনি এবং ওনাকে শ্রদ্ধাও করি। আর শুধু তাই নয়, ওনার সাহায্যে আমরা এই র্যাকেটের একটা বড় সূত্র খুঁজে পেয়েছিলাম। কিন্তু সবাইকে তো আমরা ভরসা করতে পারি না, আর যা রটে তার কিছুটা তো ঘটে, তাই না? বেশ, আপনি যখন বললেন তখন আমি পার্সোনালি এই ব্যাপারটা দেখব, আর যদি সন্দেহজনক কিছু পাই নিশ্চয়ই আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আসি তাহলে। নমস্কার। নমস্কার। লক্ষ্মী, কি বুঝছিস? ভালো বুঝছি না। নীলাদ্রি, নীলাদ্রি, এই তো। চলো ড্যাড, চিৎকার করছো কেন? বলছি তুমি বাইরে গেছিলে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, এতে এত অবাক হবার কি আছে? তুমি কি পাগল হয়ে গেছো নীলাদ্রি? তুমি একজন মন্ত্রীর ছেলে, আর তুমি কিনা যাবে বাইরে চাকরি করতে। ড্যাড, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার পার্টিতে কাজ করার থেকে একটা কোম্পানিতে কাজ করা অনেক বেশি সম্মানের, আর আমি সেটাই করব ড্যাড। হোয়াট আর ইউ সেইং নীলাদ্রি? মানে তুমি কি বলছো আর কিছু মাথায় ঢুকছে না। প্রত্যেকবার এক একটা ঘটনা ঘটিয়ে তুমি তোমার ড্যাডের সম্মানটা বাইরের লোকের সামনে যে হেট করে দিচ্ছ সেটা বোধহয় বুঝতেই পারছো না। না, তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি চির ধরে না, তাহলে সব থেকে বেশি খুশি কিন্তু বিরোধী পক্ষ হবে। তোমার কি মনে হয় রোমা, এই সমস্ত উদ্ঘুটে বুদ্ধি আমার দাদু ভাইয়ের মাথা থেকে বেরোচ্ছে? একদম না।
যত বুদ্ধি দিচ্ছে ওই ফিরকি। আমি বাচ্চা ছেলে নই যে ফিরকি আমাকে যা বোঝাবে আমি সেটাই করব। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমিও দাদা ভাইয়ের এই সিদ্ধান্তকে সম্মান করি বাবা। দেখো নীলাদ্রি, তুমি আমার একমাত্র সম্বল, অবলম্বন। তুমি যদি এখন আমার হাতটা ছেড়ে দাও তাহলে আমার এই এত বড় কর্মকাণ্ডের উত্তরাধিকারী কে হবে? আমি অবশ্যই তোমার উত্তরাধিকারী হব ড্যাড। ব্যক্তি ভাস্কর সিনহা রয়ের লেগাসি বহন করতে আমার কোনো লজ্জা নেই, জানো তো ড্যাড। কিন্তু পলিটিক্যাল নেতা এবং তার কাজকর্মের উত্তরাধিকারী হওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। বাহ, বেশ। তার মানে তুমি আমার সাথে ডিরেক্ট কনফ্রন্টেশনে যেতে চাইছো। তোমাকে এতবার করে বোঝানোর পরেও তুমি বুঝতে পারছো না বা চাইছো না। বেশ, দেখি আমার রেকমেন্ডেশন ছাড়া তুমি চাকরি কি করে পাও। এটাই তো চাই ভাস্কর দা, একে একে তোমার হাত সবাই ছেড়ে দিক আর আমি তোমার ওপর আমার রাজত্ব কায়েম করি। অনেক অর্ডার ফলো করেছি তোমার, আর অর্ডার ফলো করব না। এবার শুধু আমার অর্ডার দেওয়ার পালা। কেন বলছিস ভালো বুঝছিস না? আপনাকে আমার কিছু কথা বলার আছে দিদি। তো বল, নিশ্চিন্তে বল। দিদি 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 রীতা, মুন্নি আর আমি মিলে না 10টা তুলোর পুতুল বানিয়ে ফেলেছি আজ। খুব ভালো করেছো। বলছি তোমাকে যে টেলিফোন নাম্বারটা দিয়েছিলাম ওখানে ফোন করো, ওরা এসে পুতুলগুলো নিয়ে যাবে। আচ্ছা, আর আমি বলছিলাম যে আমার একজন খদ্দের আছে, তাকেও খানিক পাঠিয়ে দিই, তাহলে বেশ ভালো টাকা পাওয়া যাবে কিন্তু। বেশ, তো পাঠাও না, কিন্তু একটা হিসেব রেখো। আচ্ছা, আর বলছিলাম আর না, আমি লক্ষ্মীর সঙ্গে কথা বলছি, পরে এসো। ও, আসছি দিদি তাহলে। হ্যাঁ, আসলাম। যাও। কিরে বল। এদিকে আসুন। বলছি, পুলিশের সন্দেহ কিন্তু মিথ্যে নয়। এই বস্তিতে সত্যি একটা মাদক পাচারের ঠেক আছে। কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, তবে আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু দশমীর দিন ওদের একটা বড়সড় লেনদেনের খবর আছে। সে কি রে? তাহলে তো এক্ষুনি পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানালে তো ওরা সতর্ক হয়ে যাবে, আর তাছাড়া আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বল। দশমীর দিন আপনাকে জানানোর পরে আপনি ঠিক সময় মতো পুলিশকে খবরটা দিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আমি সব রকম ভাবে তোকে সাহায্য করব। আর আমাদের মধ্যেই হয়তো কেউ এই মাদক পাচারের ব্যবসার সঙ্গে জড়িত। লক্ষ্মী, কি বলছিস কি তুই? আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে দিদি। হ্যাঁ বল। বলছি, আপনার এই তুলোর পুতুলের ব্যবসাটা কিছুদিনের জন্য বন্ধ রাখা যায় না? মানে এই সব কিছু মিটে যাবার পরে আবার জোর কদমে শুরু করলাম আমরা। হঠাৎ তুলোর পুতুলের ব্যবসা বন্ধ করতে বলছে কেন লক্ষ্মী? তবে ও যখন বলছে নিশ্চয়ই ভেবেই বলছে। বেশ, তাই হবে। সরি মা, সরি মা, দেখো মা, দেখো আবার। কোথায় ছিলে তুমি এত রাত অব্দি? এই এই এর কপছি না তো, পড়ে এখান থেকে শাক করে বু বু হাফ হাফ করে মাছির মতো ফেলে যে চলে। সর সর সর। হ্যাঁ বল ছুটে। এই ভিকির একটা ব্যবস্থা করতেই হবে গুরু। মালটা হেভি বাওয়াল শুরু করেছে। আজ কি করেছে জানো? কেন, কি হয়েছে আবার? দক্ষিণ পাড়ার দুটো ছেলেকে মেরে সব মাল কেড়ে নিয়েছে।
কত টাকার মাল ছিল? অনেক গুরু, প্রায় 1,03,000 টাকা। ওর সময় ঘনিয়ে এসেছে। এই আমাদের ছেলেরা সব রেডি আছে তো? দশমীর দিন অ্যাকশন হবে। হ্যাঁ গুরু, সব সেট করা আছে। তুমি একবার হুকুম দিলেই অ্যাকশন স্টার্ট। ভেবেছিলাম মালটাকে ধমক ধমক দিয়ে ছেড়ে দেবো, কিন্তু এখন দেখছি ধমক ধমকে কাজ হবে না, ওর গল্পটা শেষ করে দিতে হবে, নাহলে আমার ব্যবসা বিষ ফোড়া হয়ে দেখা দেবে। মাঝখানে তো একটা দিন, চল ওকে ফুর্তি করতে দে, ওকে ছেড়ে দে, আনন্দ করুক। যা। ওকে গুরু। কোন ব্যবসার কথা বলছিল কাকাই? কিন্তু কথা শুনে তো মনে হলো দশমীর দিন কাউকে খুন করার প্ল্যান করছে। কিন্তু কাকে?